মাত্র 10 মিনিটের ভিডিও দিয়ে সমাসের A to Z শেষ করব। এটি এইচএসসি পরীক্ষার্থীদের থেকে শুরু করে সর্বশেষ চাকুরির পরীক্ষার্থীদের পর্যন্ত কাজে লাগবে। আজকের ভিডিওতে আমরা শুধু সমাস নির্ণয় শিখব না, পাশাপাশি প্রতিটি সমাসের বেশ বাক্য নির্ণয়ের শর্টকাট টেকনিকও তোমাদের শেখাবো। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সৈয়দ সাকিব আলম। প্রথমেই যদি আমরা বলি যে আসলে আমরা সমাসটা কিভাবে চিনতে হয় বা কিভাবে নির্ণয় করতে হয় সেটাই জানি না। তো আজকের ক্লাসে আমরা তোমাদের হাতে কলমে সমাস নির্ণয়টা শেখাবো। তুমি যেন যে কোনো একটি পদ দেখে বুঝতে পারো এটি আসলে কোন সমাস। তো সমাস এক পলকে দেখে চেনার জন্য তোমাকে একটা বক্স মুখস্থ করতে হবে। আমি প্রথমে তোমাকে এই বক্সটা মুখস্থ করাবো, পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট আবার ভেঙে ভেঙে বোঝাবো। কিন্তু প্রথমে কি বলেছি ভাইয়া, প্রথমে তোমাকে এই বক্সটা মুখস্থ করতে হবে। আমরা আমাদের বইগুলোতে সমাসকে সাধারণত সর্বোচ্চ যতগুলো ভাগে ভাগ করা যায় সবগুলো ভাগকে নিয়ে এসেছি, নতুন পুরাতন দুই বই মিলিয়ে। আমরা যদি বলি যে সমাসকে সর্বোচ্চ যে 6টি ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথমেই আমরা যেটা পড়ি সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। প্রথমে আমরা পড়ি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসকে বলা হয় উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদের সমান প্রাধান্য থাকে, দ্বন্দ্ব সমাসকে বলা হয় উভয় পদ প্রধান। এরপরে দেখো আমরা নিয়ে এসেছি বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসটাকে বলা হচ্ছে অন্য পদ প্রধান, অর্থাৎ এটাতে পূর্বপদ কিংবা পরপদ কোনো পদের অর্থেই প্রাধান্য পায় না, বরং অন্য আরেকটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। এরপরে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসকে বলা হচ্ছে পূর্বপদ প্রধান, অর্থাৎ অব্যয়ীভাব সমাসে সবসময় পূর্বপদের অর্থের প্রাধান্য পেয়ে থাকে। সর্বশেষ বাকি যে 3টি সমাস আছে অর্থাৎ দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ, এগুলোকে বলা হচ্ছে পরপদ প্রধান। তাহলে তোমরা যারা আমার সাথে ক্লাসটি করছো, যদিও আমি তোমাকে বলেছিলাম বক্সটি মুখস্থ করতে হবে, কিন্তু আমি মুখস্থ করিয়ে দিয়েছি। চলো একবার রিভিউ করি। তো আমরা প্রথমেই বলেছি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তারপরে আমরা বলেছি বহুব্রীহি সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, এরপরে আমরা বলেছি অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, এবং সবশেষ আমরা বলেছি দ্বিগু, কর্মধারয় ও তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এই বক্সটা সবার মুখস্থ হয়ে গিয়েছে? যদি মুখস্থ হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিতে পারো। আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কন্টেন্টের দিকে। আমি এই ক্লাসের শুরুতেই বলেছিলাম প্রথমে আমি তোমাকে মুখস্থ করাবো, এরপরে প্রতিটি পয়েন্ট আমি তোমাকে ভেঙে ভেঙে বোঝাবো। দেখো আমরা পড়ে এসেছিলাম দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। আমরা পড়ে এসেছিলাম দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান বা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়ে থাকে। প্রশ্ন জাগতে পারে না যে ভাইয়া আপনি বলেছেন দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান বা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, এটা প্রমাণটা আসলে কি? আপনি তো আমাদের মুখস্থ করিয়েছেন, প্রমাণ দেখান। চলো আমরা প্রমাণ দেখি। দেখো এখানে বেশ কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে। ধরো আমি প্রথম বললাম যে মা বাপ আমাকে ভীষণ ভালোবাসে। আমি বললাম মা বাপ আমাকে ভীষণ ভালোবাসে। একটু চিন্তা করে দেখো যে মা বাপ আমাকে ভীষণ ভালোবাসে এর মাধ্যমে কি বোঝাচ্ছে? শুধু মা আমাকে ভীষণ ভালোবাসে অথবা শুধু বাপ আমাকে ভীষণ ভালোবাসে? না, বরং মা এবং বাপ দুইজনই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। অথবা আমি বললাম মাসি পিসি দুইজনই ব্যবসা করে। তাহলে এখানে কি মাসি শুধু ব্যবসা করে বা শুধু পিসি ব্যবসা করে? না, মাসি পিসি দুইজনেই কিন্তু ব্যবসা করে। ওকে। অথবা আমি বলতে চাচ্ছি যে জিন পরীদের গল্প শুনতে কার ভালো লাগে না, বা জিন পরীদের গল্প শুনতে সবার ভালো লাগে। তাহলে কি শুধু জিনের গল্প শুনতে ভালো লাগে বা শুধু পরীর গল্প শুনতে ভালো লাগে? না, জিন পরী দুইজনের গল্প শুনতেই ভালো লাগে। সো তুমি যখন পরীক্ষার হলে কিংবা বাসায় পড়তে যাচ্ছ কোনো এরকম পদ দেখেছ, তো তুমি সেই পদটা দিয়ে তোমার মনের মতো যে কোনো একটা বাক্য বানাবে, বাক্য বানিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন করে যদি দেখো সেই বাক্যে দুইটা পদই সমানভাবে গুরুত্ব পায়, দুইটা পদেই কাজটা করছে, তাহলে তুমি বুঝবে এখানে উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এটা হইতে পারে ছেলে বুড়ু, ছোট বড়, দা কুমড়া, চা বিস্কুট। আমি বললাম চা বিস্কুট আমার সকালের নাস্তা, তাহলে আমি কি সকালে শুধু চা দিয়ে নাস্তা করি? না, শুধু বিস্কুট দিয়ে নাস্তা করি না, চা বিস্কুট মিক্সড করে নাস্তা করি। তাহলে যখন আমরা দেখব আমাদের প্রশ্নে কিংবা আমাদের বইয়ে কিংবা আমাদের খাতায় থাকা দুটি পদ একটি বাক্য গঠন করলে সমভাবে প্রাধান্য পায়, তখন আমরা বুঝবো এখানে উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের কাছে প্রশ্ন, আমরা যে শিখে এসেছিলাম দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, সেটা তুমি চিনতে পেরেছো বা সেটা তুমি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমরা সমাসটা নির্ণয় করব এটা কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেটা দিয়ে। সো আমার যখন প্রশ্নে এই যে পদগুলো দেয়া ছিল, আমি তো জানতাম না এটা কোন সমাস। তো আমি কি করেছি, এটা কোন পদের অর্থে প্রাধান্য পায় সেটা দেখেছি। আমি যখন দেখেছি মা বাপ আমাকে ভীষণ ভালোবাসে, মাও বাসে বাপও বাসে, উভয় পদের অর্থ প্রাধান্য পায়। মাসি পিসি দুজনেই ব্যবসা করে, মাসিও ব্যবসা করে পিসিও ব্যবসা করে, উভয় পদের অর্থ প্রাধান্য পায়। সো এইটা তো গেল সমাস নির্ণয়। এখন সবচেয়ে বড় যে জিনিসটা, সমাস নির্ণয় তুমি না শিখেই ফেললে বা সমাস নির্ণয় তুমি কোনো না কোনোভাবে বুঝেই ফেললে। পরীক্ষা তো আসলে শুধু সমাস নির্ণয় আসে না, পরীক্ষায় সমাসের বেশ বাক্য আসে। তাহলে সমাসের বেশ বাক্য নির্ণয়ের কোনো শর্টকাট টেকনিক আছে কিনা, বা কিভাবে সমাসের বেশ বাক্য নির্ণয় করবো সেটা আমরা জানি কিনা, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। সো জাস্ট মনে রাখবা, দ্বন্দ্ব সমাস নির্ণয় করার জন্য তোমার জাস্ট ছোট্ট একটা জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে কি ও এবং আর। দ্বন্দ্ব সমাস নির্ণয় করার জন্য ছোট্ট একটা জিনিস মনে রাখলেই হবে, ও এবং আর, এর মধ্যে ওই 99% ক্ষেত্রে বসে, বাকি 1% এবং ও আর বসে। দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে মনে রাখার একদম শর্টকাট টেকনিক হচ্ছে ও এবং আর 99% ক্ষেত্রে ওই বসে, মাঝে মধ্যে এবং আর বসে। তাহলে আমরা যে শিখলাম দ্বন্দ্ব সমাস নির্ণয়ের জন্য ও এবং আর বসে, একটু আমরা বাস্তবায়ন করি। মা বাপ, জাস্ট মা ও বাপ করে দাও। তারপরে কি আছে, মাসি পিসি, মাসি ও পিসি করে দাও। জিন পরি, জিন ও পরি করে দাও। চা বিস্কুট, চা ও বিস্কুট করে দাও। দা কুমড়ো, দা ও কুমড়ো করে দাও। ছোট বড়, ছোট ও বড় করে দাও। এরকম ছেলে বুড়ো লাভ লুসান সবগুলোর মাঝে শুধুমাত্র ও যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের শর্টকাট টেকনিক কি? উভয় পদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাস বেশ বাক্য লেখার শর্টকাট টেকনিক কি? পূর্বপদ এবং পরপদের মাঝখানে জাস্ট একটা ও যোগ করে দিলেই সকল প্রকার দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য হয়ে যায়। সো আশা করি দ্বন্দ্ব সমাস নির্ণয় এবং দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য নির্ণয় দুইটাই তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, অন্য স্লাইডে যাওয়ার আগে আরেকটা ম্যাজিক তোমাদের দেখাই। দ্বন্দ্ব সমাস নির্ণয়ের আরেকটা শর্টকাট টেকনিক আছে, একদম এক পলকে দেখেই চিনতে পারবে। সেটা কি? এই যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে সবসময় কি এই হাইফেন চিহ্নটা থাকবে। দ্বন্দ্ব সমাসের মাঝখানে সবসময় এই হাইফেন চিহ্নটা থাকবে। সো যখন কোনো দুইটা সমাসের বা যখন কোনো সমাসের দুইটা পদের মাঝে হাইফেন চিহ্ন দেখবা, তাহলে বুঝে যাবা সেটা দ্বন্দ্ব সমাস। অন্যভাবে যদি একটি সমাসের উভয় পদের সমান অর্থের প্রাধান্য থাকে, তাহলে সেটি দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাস নির্ণয়ের বা বেশ বাক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য নির্ণয়ের জন্য শুধুমাত্র ও যোগ করে দিতে হয় উভয় পদের মাঝখানে বা পূর্বপদ ও পরপদের মাঝখানে। সো এটা গেল দ্বন্দ্ব সমাস নির্ণয় এবং বেশ বাক্য নির্ণয়ের টেকনিক। চলো এইবার আমরা শিখব বহুব্রীহি সমাস নির্ণয়ের টেকনিক এবং সেটার বেশ বাক্য নির্ণয়ের শর্টকাট টেকনিক। প্রথমে আমরা এখানে বেশ কিছু পদ দেখতে পাচ্ছি। সো আমরা এই পদগুলো থেকে কিভাবে বুঝবো যে সেটা বহুব্রীহি সমাস? আমরা প্রথমেই যে ক্লাসের শুরুতে একটা বক্স পড়েছিলাম বা চার্ট পড়েছিলাম, সেখানে আমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পড়েছিলাম। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বহুব্রীহি সমাস হচ্ছে অন্য পদ প্রধান, অন্য পদ বা তৃতীয় পদ প্রধান। অর্থাৎ প্রশ্নের মধ্যে যে দুইটা পদ থাকে, পূর্বপদ বা পরপদ, এর বাহিরে অন্য আরেকটি পদের অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে বা তৃতীয় পদে। তখন তোমাদের শুধু মুখস্থ করিয়েছিলাম, এখন তোমাদের সেটা প্রমাণ করে দেখাবো। আমরা যে বক্সটা মুখস্থ করেছিলাম সেটাই যে সত্য এবং সেটা দিয়েই সকল প্রকার সমাস পৃথিবীর নির্ণয় করা যায়। ধরো এখানে প্রথমে লেখা আছে খোশ মেজাজ, পরবর্তীতে লেখা আছে অল্প বুদ্ধি। হ্যাঁ, এই যে খোশ মেজাজ এবং অল্প বুদ্ধি, এগুলো দ্বারা আসলে কি বোঝায়? খোশ মেজাজ দ্বারা কি আসলে খুশি বোঝাচ্ছে অথবা মেজাজ বোঝাচ্ছে, কিংবা অল্প বুদ্ধি দ্বারা কি আসলে অল্প কথাটাকে বোঝায় বা অল্প পদটিকে বোঝায়, অথবা বুদ্ধি পদটিকে বোঝায়, কিংবা দুইটি পদকে এক করতে বোঝায়, নাকি অন্য কিছু বোঝায়? আমরা খোশ মেজাজ এইটার যদি বেশ বাক্য করি তাহলে পাই এরকম, খোশ মেজাজ যার। অল্প বুদ্ধি এটাকে যদি বেশ বাক্য করি পাই অল্প বুদ্ধি যার। সো এই যে খোশ মেজাজ যার, এর দ্বারা মূলত খুশিকেও বোঝাচ্ছে না, মেজাজকেও বোঝাচ্ছে না, বরং এমন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যে অল টাইম চিল মোডে থাকে, অল টাইম প্রফুল্ল থাকে, খুশি থাকে। অল্প বুদ্ধি এটা দ্বারা অল্পকেও বোঝাচ্ছে না, বুদ্ধিকেও বোঝাচ্ছে না, বরং এমন একটা ব্যক্তিকে বোঝায় যে অল টাইম কি থাকে, মানে অল্প বুদ্ধি যার, যে ব্যক্তির সবসময় কি কম বুদ্ধি থাকে, অল্প বুদ্ধি যার। কিংবা পরবর্তীতে যেটা আছে যে নীলকণ্ঠ, তো নীলকণ্ঠ যার, এটার দ্বারা আসলে নীল কেউ বোঝায় না, কণ্ঠ কেউ বোঝায় না, বরং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে
শিব আছে, সেই দেবতা শিবকে বোঝায়, নীলকণ্ঠ যার দ্বারা দেবতা শিবকে বোঝায়। একইভাবে আমরা যদি দেখি সবশেষ আছে কানে কলম। কানে কলম এটা দ্বারা আসলে কি বোঝায়? কানকে বোঝায়, কলমকে বোঝায় না। কানে কলম দ্বারা কানকেও বোঝায় না, কলমকেও বোঝায় না, বরং এক ধরনের বিশেষ শ্রেণীর মানুষ আছে যাদের কানে কলম থাকে, যদিও কানে কলম থাকে না, পেন্সিল থাকে। কাদের কথা বলছি তোমরা বুঝে ফেলেছ। কাঠমিস্ত্রি যারা থাকে তাদের দেখবা কানের মধ্যে সবসময় পেন্সিলটা থাকে, সেই পেন্সিল দিয়েই তারা মাপঝুপ এই কাজগুলো করে থাকে। সো আমরা যখন দেখব কোনো একটি সমাসে পূর্বপদের অর্থেরও প্রাধান্য পাবে না, পরপদের অর্থেরও প্রাধান্য পাবে না, বরং বাহির থেকে আসা অন্য আরেকটি পদের অর্থে প্রাধান্য পাবে, তখন বুঝবো সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। খোশ মেজাজ, খোশের অর্থেরও প্রাধান্য নাই, মেজাজেরও প্রাধান্য নাই, প্রাধান্য চলে গিয়েছে খোশ মেজাজ যার এমন একটা ব্যক্তি। সো এটা হচ্ছে বহুব্রীহি সমাস। অল্প বুদ্ধি যার, প্রাধান্য চলে গিয়েছে অল্প বুদ্ধি যার সেই ব্যক্তির, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। অথবা আমরা যদি বলি কানে কলম, কানকেও বোঝায় না, কলমকেও বোঝায় না, বোঝাচ্ছে কার? এমন একটা ব্যক্তি যে ব্যক্তির কানে অল টাইম কলম থাকে, তার মানে হচ্ছে এটা কারা? এটা হচ্ছে কাঠমিস্ত্রিকে। সো কানে কলম এটা হচ্ছে কি ভাইয়া? বহুব্রীহি সমাস। সো বহুব্রীহি সমাস নির্ণয় তো খুবই সহজ, দুইটা পদের কোনো পদের অর্থেরই প্রাধান্য পাবে না। আর বহুব্রীহি সমাজের বেশ বাক্য নির্ণয় আরো সহজ, শুধুমাত্র যার, শুধুমাত্র যার এই শব্দটা যোগ করে দিতে হবে। তাহলে যে দুইটা পদ থাকবে এর সাথে যার যুক্ত করে দিলে বহুব্রীহি সমাসের বেশ বাক্য হয়ে যায়। খোশ মেজাজ যার, অল্প বুদ্ধি যার, নীলকণ্ঠ যার, কানে কলম যার, নীল অম্বর যার। তার মানে বহুব্রীহি সমাস নির্ণয় করতে হবে যে উভয় পদের কোনো পদের অর্থেরই প্রাধান্য পাবে না, তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পাবে। আর বহুব্রীহি সমাসের যদি আমরা বলি যে বহুব্রীহি সমাসের বেশ বাক্য নির্ণয় কিভাবে করতে হবে সেটা আরো সহজ, শুধুমাত্র যার শব্দটা অ্যাড করে দিলেই দুইটা পদের পর বহুব্রীহি সমাসের বেশ বাক্য নির্ণয় কিন্তু শেষ। চলো এবার আমরা শিখব অব্যয়ীভাব সমাস নির্ণয় এবং শর্টকাটে বেশ বাক্য নির্ণয়ের টেকনিক। প্রথমেই আমরা যদি দেখি, আমরা আমাদের ক্লাসের শুরুতেই যে চার্টটা পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে অব্যয়ীভাব সমাস একমাত্র সমাস যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। অব্যয়ীভাব সমাস একমাত্র সমাস যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। তো আমরা তখন বলেছিলাম তোমাদের মুখস্থ করতে যে অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়? অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। এখন আমরা আসলে প্রমাণ করব যে কিভাবে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। আমরা এখানে বেশ কিছু শব্দ বা পদ দেখতে পাচ্ছি, উপকূল, আপাদমস্তক, উপশহর, উপনদী। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শব্দের শুরুতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি? উপসর্গ। প্রত্যেকটা শব্দের শুরুতে দেখতে পাচ্ছি উপসর্গ। তো অব্যয়ীভাব সমাস সাধারণত উপসর্গ যুগেই গঠিত হয়, অর্থাৎ কোনো একটা পদ বা শব্দের শুরুতে যদি তুমি উপসর্গ দেখো এবং তুমি যদি দেখো যে এই উপসর্গ অনুযায়ী এটার অর্থের প্রাধান্য পাচ্ছে, তাহলে মোটামুটি 99% শিওর হয়ে যায় যে এটা অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা অব্যয়ীভাব সমাস চেনার শর্টকাট হয় যে অব্যয়ীভাব সমাস অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ যুগেই গঠিত হয়। তো যে সমাসের শুরুতে উপসর্গ থাকে এবং সেই অনুযায়ী অর্থের প্রাধান্য পায় সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। তাহলে অব্যয়ীভাব সমাস চেনার ওয়ে তো হয়ে গেল, তুমি দেখবে উপসর্গ যুগে গঠিত হবে এবং উপসর্গটার অর্থেই প্রাধান্য পাচ্ছে, তাহলে তুমি বুঝে যাচ্ছ এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবার প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে অব্যয়ীভাব সমাসের বেশ বাক্য কিভাবে নির্ণয় করব, সেটা শর্টকাট টেকনিকটা দেন। দেখো অব্যয়ীভাব সমাসটা যেহেতু উপসর্গ যুগে গঠিত হয় এবং উপসর্গের অর্থ অনুযায়ী এটার অর্থেরও তারতম্য ঘটে বা পার্থক্য ঘটে, তো এটার সরাসরি শর্টকাট নাই। বাট তোমাদের বইয়ের মধ্যে যে উপসর্গগুলো তোমরা পড়ো সেই উপসর্গগুলা 15-20টা উপসর্গ যদি তুমি একটু ভালো করে পড়ো, তাহলে এখান থেকে হুবহু অব্যয়ীভাব সমাস কমন পাবা এবং এটার বেশ বাক্য কমন পাবা। আমরা যদি একটু এখানে যেগুলো লিখেছি সেগুলো করি। উপকূল, এখানে উপটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? উপটা সামীপ্য অর্থে ব্যবহৃত হচ্ছে। সামীপ্য আমরা যদি সেটার বেশ বাক্য করি, তার মানে উপকূল হচ্ছে কি? কুলের সমীপে। উপকূল হচ্ছে কি? কুলের সমীপে। কুলের সমীপে, ধর কুলের কাছাকাছি যে অঞ্চলটা থাকে, হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা উপকূল বলে থাকি। এরপরে দেখো লেখা আছে আপাদমস্তক। আপাদমস্তক মানে আমরা কি? পা থেকে মাথা পর্যন্ত, এটা আমরা জানি আপাদমস্তক। পা থেকে মাথা পর্যন্ত এটা হচ্ছে আপাদমস্তক পুরোপুরি যেটা বোঝায়। উপশহর, উপনদী এই দুইটাই সাদৃশ্য এবং ক্ষুদ্র দুই অর্থে ব্যবহৃত হয়। ভিন্ন ভিন্ন বইয়ে ভিন্ন ভিন্নভাবে আছে। পরীক্ষায় যেরকম অপশান থাকবে, যেরকমভাবে চাইবে, অপশান না থাকলে তুমি দুইটার যে কোনো দুইটাই দিতে পারো, একটাই দিতে পারো। উপশহর এটা আসলে শহরের সাদৃশ্য। একটা শহরে যেরকম স্কুল থাকে, কলেজ থাকে, মাদ্রাসা থাকে, থানা থাকে, স্টেডিয়াম থাকে, উপশহরের মধ্যে এগুলো থাকে। উপনদী এটা নদীর সাদৃশ্য বা নদীর চাইতে ছোট বোঝায়। তাহলে আমাদের মনে রাখতে হবে অব্যয়ীভাব সমাস আমরা চিনব কিভাবে?
চেনবো শুরুতে একটা উপসর্গ থাকবে এবং উপসর্গের অর্থে প্রাধান্য পাবে। অব্যয়ীভাব সমাসের বেশ বাক্য কিভাবে নির্ণয় করবে, এই যে উপসর্গটা থাকবে সেটার যে অর্থ সেটাই মূলত বেশ বাক্য হয়ে যাবে। যেরকম উপকূল, এখানে উপ সামীপ্য অর্থ দিচ্ছে, কুলের সমীপে, এটাই বেশ বাক্য হয়ে গেছে। আপাদমস্তক, এখানে আটা পর্যন্ত অর্থ দিচ্ছে, তাহলে পা থেকে মাথা পর্যন্ত, এটাই বেশ বাক্য হয়ে গেছে। উপশহর, হ্যাঁ এটা আসলে মূলত সাদৃশ্য অর্থ দিচ্ছে বা ক্ষুদ্র অর্থ দিচ্ছে। উপনদী সাদৃশ্য অর্থ দিচ্ছে বা ক্ষুদ্র অর্থ দিচ্ছে। তার মানে আমাদের বইয়ের যে উপসর্গগুলো আছে সেই 20-21টা উপসর্গের অর্থগুলো যদি তুমি একটু রিডিং পড়ো তাহলেই দেখবা এগুলো থেকেই অব্যয়ীভাব সমাস আসছে, এর বাহির থেকে আসছে না। তার মানে অব্যয়ীভাব সমাসের টেকনিক সরাসরি নাই, শুধুমাত্র পরীক্ষার হলে তোমার বইয়ের যে 20-21টা উপসর্গ আছে সেগুলো যদি তুমি মুখস্থ করে যাও তাহলে হুবহু অব্যয়ীভাব সমাস কমন পেয়ে যাবা। চেনা রয়ে তো ভাইয়া বলেই দিয়েছে উপসর্গ থাকবে, আর বেশ বাক্য রয়ে হচ্ছে কি যে 20-21টা আমাদের বইয়ে আছে সেগুলাই হুবহু আসবে। উপক্ষুদ্রার্থে হতে পারে, সাদৃশ্য হতে পারে, বিশেষ অর্থে হতে পারে, এবং এইখানে আমরা দেখেছি এটা পর্যন্ত অর্থ হয়ে থাকে, আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত। তাহলে আমাদের অব্যয়ীভাব সমাসও কিন্তু শেষ। এখন আমরা পড়ব দ্বিগু সমাস। আমরা আমাদের ক্লাসের শুরুতেই যে বক্স পড়েছিলাম সেখানে 3টা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, যার মধ্যে একটা হচ্ছে দ্বিগু সমাস, যার মধ্যে একটা হচ্ছে কি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, পরপদের অর্থের প্রাধান্য পায়। এর বাইরে পরপদের অর্থের প্রাধান্য পায় তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে। সো দ্বিগু সমাস আমরা চিনব কিভাবে? দ্বিগু সমাস চেনা খুবই সহজ, জাস্ট মনে রাখতে হবে শুরুতে কি থাকবে ভাইয়া? শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। শুরুতে কি থাকবে? শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সেটাই যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? ভাইয়া প্রথমে মুখস্থ করেছিলাম পরপদ, আমরা এখন প্রমাণ দেখব আসলেই দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কিনা। এবং দ্বিগু সমাস চেনার ওয়েটা কি? ভাইয়া বলেছি যে শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। দেখো ত্রিকাল, ত্রিকি সংখ্যাবাচক শব্দ, চৌরাস্তা, চৌকি সংখ্যাবাচক শব্দ, তে মাথা, তে কি সংখ্যাবাচক শব্দ, ষড়ঋতু, ষড় কি সংখ্যাবাচক শব্দ। তাহলে শুরুতে যদি সংখ্যাবাচক শব্দ থাকে আর অর্থ যদি পরপদের প্রাধান্য পায় তাহলে সেটা হয়ে যায় দ্বিগু সমাস। তাহলে চলো আমরা যদি একটু দেখি এখানে কি আছে। এখানে আছে ত্রিকাল। তাহলে ত্রিকাল, এই যে আমরা বলেছি যে দ্বিগু সমাস চেনার ওয়ে সংখ্যাবাচক শব্দ থাকবে শুরুতে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। এবার প্রশ্ন এসে যায় যে ভাইয়া তাহলে আমরা এটার বেশ বাক্যটা কিভাবে নির্ণয় করব? বেশ বাক্য নির্ণয় করা আরো সহজ। বেশ বাক্য নির্ণয় করার জন্য মনে রাখতে হবে যে শেষ পদের সাথে শেষ পদ প্লাস র অথবা এর প্লাস সমাহার, পূর্বপদ যা আছে তা তো থাকবেই, পূর্বপদ প্লাস শেষ পদ এর সাথে র অথবা এর বিভক্তি যুক্ত হবে, সাথে সমাহার লাগিয়ে দিলেই সেটা হয়ে যাবে কি দ্বিগু সমাস। চলো আমরা একটু ট্রাই করি। ত্রিকাল, পূর্বপদ, ত্রি এর পরিবর্তে আমরা এটা সংক্ষিপ্ত মানে এটা সহজবোধ্য রূপ 3 লিখলাম। শেষ পদ কি আছে? কাল, এরপরে কালের সাথে আমরা এর বিভক্তি যুক্ত করলাম, ত্রিকালের সমাহার। ত্রিকালের সমাহার হয়ে গেছে কি ভাইয়া? ত্রিকাল। এরপর ধরো চৌরাস্তা, চৌ এর পরিবর্তে আমরা লিখলাম 4, রাস্তার সাথে আমরা র বিভক্তি যুক্ত করলাম রাস্তার, তারপরে লিখলাম সমাহার, হয়ে গেল 4 রাস্তার সমাহার। তারপরে দেখো তে মাথা, তের পরিবর্তে আমরা লিখলাম 3, মাথার সাথে আমরা র বিভক্তি যুক্ত করলাম মাথার, এরপরে আমরা লিখে ফেললাম সমাহার, হয়ে গেল 3 মাথার সমাহার। তাহলে ভাইয়া কিভাবে দ্বিগু সমাসের বেশ বাক্যটা নির্ণয় করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা? পূর্বপদ, শেষ পদ, র অথবা এর যেটা মিলে সেটা, এবং সবশেষ সমাহার। যদি বুঝে থাকো তাহলে ভাইয়া তোমরা একটু কমেন্টে ষড়ঋতুটার বেশ বাক্যটা একটু কমেন্টে ঝটপট লিখে ফেলো তো। চলো এবার আমরা শিখবো কর্মধারয় সমাস। আমরা বলেছিলাম ক্লাসের শুরুতেই যে পরপদের অর্থের প্রাধান্য পায় এমন 3টি সমাস আছে, যার মধ্যে দ্বিগুটা আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা পড়বো কর্মধারয় সমাস, যেখানে কিসের অর্থের প্রাধান্য পায়? পরপদের অর্থের প্রাধান্য পায়। কোন সমাসে ভাইয়া? কর্মধারয় সমাসে। তাহলে আমরা সমাসটা চিনবই মূলত কি দেখে? কোনটায় কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেটা দেখে। কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। এখানে আমরা বেশ কিছু কর্মধারয় সমাসের উদাহরণ লিখে রেখেছি, যেরকম সিংহাসন, মহানবী, সুন্দরলতা। তো আমরা আসলে প্রথমে দেখব যে এটা যে কর্মধারয়,
কিংবা এটা যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা আসলে আমরা চিনবো কিভাবে, দেখবো কিভাবে, সেটা আমরা নির্ণয় করব। এরপরে আমরা বেশ বাক্য নির্ণয়টা শিখবো। দেখো প্রথমেই বলা হচ্ছে কি সিংহাসন। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন করি যে সিংহাসন এই কথাটা আসলে আমরা কি বুঝি? সিংহাসন বললে ধরো আমরা বললাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সিংহাসনে বসেছে অমুক, তাহলে সিংহাসন বলতে তোমার মাথায় কি ভাসে? একটা চেয়ার ভাসে, একটা আসন ভাসে, একটা পদ ভাসে। তাহলে সিংহাসন বলতেই তো তোমার মাথায় কোনো সিংহ ভাসে না। সিংহাসন বলতে তোমার মাথায় কোনো সিংহ ভাসে না, বরং সিংহাসন বলতে তোমার মাথায় একটা আসন ভাসে। সেটা সম্মানের হইতে পারে, সেটা পদের হইতে পারে, অনেক বড় আসন হইতে পারে, বিভিন্ন ধরনের আসন ভাসে। অথবা তোমাকে আমি বললাম মহানবী। মহানবী বলতে তুমি আসলে কি বুঝো? আমরা জানি যে পৃথিবীতে যুগে যুগে আমাদের ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী অনেক নবী এসেছে। তো মহানবী তিনিও কিন্তু একজন নবী ছিলেন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বাট তিনি আগে কি ছিলেন? তিনি আগে নবী ছিলেন। তার মানে মহানবী তিনিও কিন্তু মূলত একজন নবী। মহানবী দ্বারা আমরা শুধু মহা কিছু বুঝি না, মহানবী নিজেও নবী, পাশাপাশি রাসূল, পাশাপাশি মহানবী। মহানবীও কি মেনলি আগে নবী, তারপরে রাসূল, তারপরে মহানবী। সো মহানবী শব্দটা দ্বারাও কিন্তু নবী অর্থটার প্রাধান্য পায়। অথবা আমরা যদি দেখি সুন্দর লতা, ধরো একটা লতা, সেটা সুন্দর। এখন এইটা দ্বারা আসলে আমরা কি বুঝি? সুন্দরটাকে বুঝি না লতাটাকে বুঝি? একটা লতা সুন্দর হোক, অসুস্থ হোক, অসুন্দর হোক, যাই হোক, সেটা কিন্তু লতা। ওকে, এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সে লতা। এরপরে এটার বিশেষণ হচ্ছে সেটা সুন্দর, অসুন্দর, কুৎসিত, অনেক কিছু হইতে পারে। তার মানে এই যে সিংহাসন, এই যে মহানবী, এই যে সুন্দরলতা, এগুলো কর্মধারয় সমাস আমরা বুঝেছি কিভাবে? আমরা যখন দেখেছি সিংহাসনটা দ্বারা সিংহ বোঝায় না, বরং একটা আসন বোঝায়, এবং মহানবীদের দ্বারা মহা বোঝায় না, বরং একজন নবীকে বোঝাচ্ছে যিনি মহান। এবং আমরা যদি বলি সুন্দর লতা দ্বারা সুন্দরকে বোঝাচ্ছে না, বরং এক ধরনের লতাকে বোঝাচ্ছে যেটা সুন্দরী, রাইট? তো যখন আমরা দেখব পরপদের অর্থের প্রাধান্য পাবে, তখন আমরা বুঝবো সেটা দ্বিগু হইতে পারে, কর্মধারয় হইতে পারে, তৎপুরুষ হইতে পারে। কিন্তু দ্বিগু সমাস সবসময় আগে সংখ্যাবাচক থাকে, এখানে কোনো সংখ্যার খেলা নাই, তাহলে এটা দ্বিগু না, এটা হইতে পারে কর্মধারয় আর তৎপুরুষ। তো আমরা কর্মধারয় তৎপুরুষের পার্থক্য পরে শিখবো। আগে আমরা যদি একটু শিখে নিই কর্মধারয় সমাসটা কি, সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে, এবং পূর্বপদে বিভিন্ন ধরনের পদ হইতে পারে, বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে, এরকম বিভিন্ন ধরনের পদই হইতে পারে। এবার আমরা যদি বলি বেশ বাক্য, আমাদের কর্মধারয় সমাসে বেশ কিছু প্রকারভেদ আছে। আমরা ইন ডিটেইলস কর্মধারয় সমাস নিয়ে আরও একটি ভিডিও তৈরি করব, যেখানে উপমান, উপমিত, রূপক, এগুলো আমরা ইন ডিটেইলস শিখব। এখন আমরা আমাদের স্ক্রিনে যে কয়েকটি উদাহরণ আছে সেগুলো সম্পর্কে যদি একটু ধারণা নিই। কর্মধারয় সমাসের বেশ বাক্যগুলো কিভাবে নির্ণয় করব? যেমন সিংহাসন, এটা আমরা যদি দেখি, সিংহাসন এটা বোঝাচ্ছে মূলত আসনকে, এবং এটা কোন ধরনের আসনকে বোঝাচ্ছে? এটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন মানে যে আসনটার মধ্যে সিংহের চিহ্ন দেওয়া থাকে, আমরা সেটাকে বলছি সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। মহানবী আমরা যেটাকে বলছি মহান যে নবী, মহান যে নবী, মহানবী। মহান থাকলে সেটা মহা হয়ে যায়। সুন্দর লতা, এটা হচ্ছে সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, এটা হচ্ছে সুন্দর লতা। তার মানে আমরা যদি বলি যে কর্মধারয় সমাসের বেশ বাক্যটার ক্ষেত্রে কি হয়? পরপদটা সবসময় যেটা থাকে সেটাই থাকে। আসন ছিল, আসনই আছে, নবী ছিল, নবী আছে, লতা ছিল, লতাই আছে। কিন্তু পূর্বপদটা রূপান্তরিত হয়, চেঞ্জ হয়। এটা দেখো, মহা ছিল, মহান হয়ে গেছে, সুন্দর ছিল, সুন্দরী হয়ে গেছে, আর মাঝে যে অথবা চিহ্নিত এটাও পরিবর্তনশীল। তাহলে আমরা কর্মধারয় সমাসের বেশ বাক্যর সরাসরি কোনো শর্টকাট টেকনিক নাই। যেরকমটা আমরা পড়েছিলাম বহুব্রীহির ক্ষেত্রে যার যুক্ত করে দিলেই হবে, যেরকমটা আমরা পড়েছিলাম দ্বন্দ্বের ক্ষেত্রে ও যুক্ত করে দিলেই হবে, সেরকম সরাসরি, কিংবা যেরকমটা আমরা পড়েছিলাম দ্বিগুর ক্ষেত্রে জাস্ট র এর যুক্ত করে দিতে হয়, এরকম সরাসরি কোনো শর্টকাট নাই। র এর বা সমাহার দ্বিগুতে লাগে, বাট আমাদের মনে রাখতে পারি যে পরপদ সেম থাকে, পূর্বপদ পরিবর্তনে মাঝে যে বা সেই অনুযায়ী বিভক্তি বা যেটা বসে সেটা বসিয়ে কর্মধারয় সমাসের বেশ বাক্য লিখতে হয়। এরপরে আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে সমাস আছে, সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা জানি যে তৎপুরুষ সমাসেও সবসময় কি হয় ভাইয়া? পরপদের অর্থের প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসেও কোন পদের অর্থের প্রাধান্য পায়? তৎপুরুষ সমাসেও সবসময় পরপদের অর্থের প্রাধান্য পায়, পরপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা যদি একটু উদাহরণগুলো নিয়ে কথা বলি। রাজপুত্র, বিলাত ফেরত, তারপরে আছে গাছ ফাঁকা। তাহলে রাজপুত্র, বিলাত ফেরত এবং হচ্ছে গাছ পাকা। তাহলে দেখো যে রাজপুত্র,
এই রাজপুত্র সে আসলে কি? রাজপুত্র মূলত কিন্তু একজন পুত্রই। ধরো যে কামারের পুত্র সেও পুত্র, যে রাজার পুত্র সেও পুত্র, মানে দুইজনই কিন্তু ছেলে, দুইজনই পিতার ছেলে, কেউ রাজার, কেউ কামার, কেউ কুমোর, কেউ শিক্ষক, বাট সবার মূল পরিচয় তারা হচ্ছে পুত্র। তার মানে রাজপুত্রের রাজাটা মূল না, বরং পুত্রটা হচ্ছে মূল, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। বিলাত ফেরত, হ্যাঁ বিলাত ফেরত মানে ধরো তুমি মেয়ে মানুষ যারা আছো আমার ক্লাসে এই মুহূর্তে করছো বা কিংবা পরবর্তীতে করবে, এবার মেয়েদের বিয়ের প্রস্তাব আসে যে জামাই কি করে, জামাই সৌদি ফেরত, মানে সৌদি আরব থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে মানে অনেক টাকা পয়সা নিয়ে আসছে। তো বিলাত ফেরত এর মানে কিন্তু বিলাতকে বোঝাচ্ছে না, বরং যে লোকটা ফেরত এসেছে বিলাত থেকে তাকে বোঝাচ্ছে। সো পরপদের অর্থের প্রাধান্য পায়। গাছ পাকা এটা দ্বারা গাছকে বোঝাচ্ছে না, বরং পাকাটাকে বোঝাচ্ছে। গাছ পাকা এটা দ্বারা গাছকে বোঝাচ্ছে না, বরং পাকাটাকে বোঝাচ্ছে। সো তৎপুরুষ সমাসের যে নির্ণয় টেকনিক সেটাও কি পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু সেই বিষয়টা কিরকম হবে এখানে আমরা যদি একটু বলি যে দ্বিগু সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়, কর্মধারায়ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায়, বাট দ্বিগুটা আগে একটা সংখ্যাবাচক থাকবে, কর্মধারাটা আগে বিশেষ্য বিশেষণ এরকম থাকতে পারে। আর তৎপুরুষের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে আগে, সবসময় দেখা যায় বিশেষ্য পদই বসে। যেরকম আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, রাজ, বিলাত, গাছ এগুলো কি বিশেষ্য পদই সবসময় বসে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখলে সবচেয়ে ইজি হবে, যে তৎপুরুষ সমাসের বেশ বাক্য সবসময় বিভক্তিযুক্ত করা হয়। তৎপুরুষ সমাসের বেশ বাক্য সবসময় বিভক্তিযুক্ত করা হয়। সো যেই সমাসের বেশ বাক্য বিভক্তিযুক্ত করে মিলবে সেটাই তৎপুরুষ, আর যেটার বেশ বাক্য বিভক্তিযুক্ত করে মিলবে না সেটা হবে কর্মধারা। আমি আবারও রিপিট করছি, যেহেতু তোমাদের টেকনিক্যালি আমি ক্লাসটা করাচ্ছি, সো প্যাচ যাতে না খাও, আবারও বলছি, পরপদের অর্থ প্রাধান্য পায় তিনটি সমাসে, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। তার মধ্যে দ্বিগু শুরুতে সংখ্যাবাচক থাকে, তাই এটা প্যাচ লাগবে না। কর্মধারয় আর তৎপুরুষ দুইটাই পরপদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয়ের বেশ বাক্যে বিভক্তি আসে না, তৎপুরুষ সমাসের বেশ বাক্যে বিভক্তি আসে। সো যেটা বিভক্তি যুগে পূর্ণাঙ্গ হয় সেটা হচ্ছে তৎপুরুষ, আর যেটা বিভক্তি লাগে না সেটা হচ্ছে কর্মধারয়। দেখো এখানে রাজপুত্র, রাজপুত্র এই যে সমাসটা, এটার বেশ বাক্যটা তুমি কিভাবে নির্ণয় করবা? সো যে কোনো তৎপুরুষ সমাসের বেশ বাক্য নির্ণয় করার জন্য তুমি যেটা করবা, যে তোমার যে বিভক্তিগুলো আছে, হ্যাঁ কে, রে, রে, তারপরে দ্বারা, দিয়া, কর্তৃক, তারপরে আমরা যদি বলি যে কে, জন্যে, নিমিত্তে, তারপরে আমরা যদি বলি হইতে, থেকে, চে, এরপরে আমরা যদি বলি র এর ষষ্ঠী, এবং সবশেষ আমরা যদি বলি এ, অন্তস্থ, তে। এই যে 7টা বিভক্তি আছে, শূন্য বিভক্তি, এটা তো কোনো কিছু নাই, এই যে 7টা বা এই যে 6টা বিভক্তি আছে, এই 6টা বিভক্তি দিয়ে তুমি তোমার প্রশ্নের যে সমাসটা থাকবে সেটাকে ট্রাই করবা, যেটা দিয়ে মিলবে সেটাই হয়ে যাবে তোমার বেশ বাক্য। এইভাবে কেউ তোমাকে শিখাবে না হাতে ধরে, অনেকে অনেক টেকনিক অনেকভাবে পড়াবে, কিন্তু তুমি যেটা দিয়ে উত্তর করতে পারবা পরীক্ষা, আমি তোমাকে সেটাই শিখাচ্ছি। যেরকম রাজপুত্র, রাজপুত্র দ্বারা কি বোঝায়? রাজকে পুত্র না, রাজা দ্বারা পুত্র কোনো কিছুই বোঝায় না। রাজপুত্র দ্বারা বোঝায় রাজার পুত্র। নর্মালি রাজপুত্র কথাটা দ্বারা তুমি কি বুঝো? যার বাপ রাজা ছিল তার ছেলেরা বুঝাচ্ছে, রাইট? তো রাজপুত্র দ্বারা রাজার পুত্র, এটা তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? এই প্রত্যেকটা দিয়ে ট্রাই করে যখন দেখবা র দিয়ে মিলতেছে, যেটা আসলে প্রাত্যহিক জীবনের অর্থটা দিয়ে, তখন বুঝবা যে এটার বেশ বাক্য এটাই হবে। এরপরে ধরো আমরা বললাম বিলাত ফেরত। বিলাত ফেরত দ্বারা কি বোঝায়? যে বেটা বিলাত থেকে চলে এসেছে, বিলাত থেকে ফেরত। তাহলে এই যে তুমি সবগুলা দিয়ে ট্রাই করবা, বিলাত ফেরত কি বিলাতকে ফেরত না, বিলাত দ্বারা ফেরত না, বিলাত জন্যে ফেরত না, বিলাত থেকে ফেরত, হ্যাঁ বিলাত থেকে ফেরত। এরপরে ধরো তোমার আছে গাছ পাকা। গাছ পাকা দ্বারা কি বোঝায়? ধরো আমি একটা আম কিনতে গেছি, তো আমগুলা পাকা, তখন আমি প্রশ্ন করছি ভাই এগুলা কি মেডিসিন দিয়ে পাকানো? আরে না মিয়া, গাছ পাকা। গাছ পাকা মানে কি? যে ফলগুলো গাছের মধ্যে থাকা অবস্থায় পেকেছে, যে ফলগুলো গাছের মধ্যে থাকা অবস্থায় পেকেছে, মানে গাছে পাকা। গাছে পাকা হচ্ছে কি? গাছে থাকা অবস্থায় প্রাকৃতিকভাবে পেকেছে। তার মানে তোমরা পৃথিবীর সকল তৎপুরুষ সমাসের বেশ বাক্য কিভাবে নির্ণয় করতে পারবা? এর জন্য তোমার কি করতে হবে? যেই বিভক্তিগুলো আছে এই বিভক্তিগুলো প্রথমে মনে রাখতে হবে, অথবা খাতার একটা পাশে লিখে নিতে হবে, এরপরে দেখতে হবে কোনটা দিয়ে মিলে। এটাই হচ্ছে একমাত্র ব্যবহারিক টেকনিক। এর বাইরে অনেক টেকনিক তুমি শিখতে পারবা, কিন্তু পরীক্ষার হলে তোমার কাজে লাগবে না। সো বলেছিলাম আজকের ক্লাস করলে সমাস থেকে তোমার আর কখনো এমসিকিউ কিংবা পরীক্ষা আসার প্রশ্ন ভুল হবে না। সো আজকের সমাসের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সৈয়দ সাকিব আলম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।